ফেব্রুয়ারি নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান। বড় দলগুলোর দূরত্বে তৃতীয় শক্তির সুযোগ নেওয়ার শঙ্কা রাজনীতিকদের। কিছু দলকে মাঠে নামিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছে। আসুন না জনমত যাচাই করি। বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, এই সংকটটা যদি দূর করতে না পারি তাহলে তৃতীয় ব্যক্তির সুযোগ নেওয়ার কথা তো বলাই যাইতেছে। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে দলগুলো, বললেন প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে আমির খসরু। এলডিসি উত্তরণ আপাতত স্থগিতের পরামর্শ, সরকারকে জাতিসংঘে চিঠি দেওয়ার আহ্বান। কেবল কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধের দাবি নাহিদের। আইনে সুযোগ থাকলেও এখনো সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। পোষ্য কোর্টের স্থগিতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল শাটডাউন কর্মসূচি শিক্ষক কর্মকর্তাদের। নির্বাচন নিয়ে সংশয় শিক্ষার্থীদের, যথাসময়ে আয়োজনের আশা ইসির। আরসিবিসি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ চুরি, 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্তের আদেশ ঢাকার আদালতের। ফিলিপিন্সের ব্যাংক কর্মীরা জড়িত থাকায় ফেরতের আশা সিআইডির। এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে সংকটের সমাধান ও শান্তি ফেরার আশা, ইসরায়েলের নিন্দা। ফেব্রুয়ারি নির্বাচনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। ছাত্র সংসদ নির্বাচনের জয়ে বিভোর না থেকে সংসদ ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান তাদের। ঐক্য বিনষ্ট হলে এর দায় নিতে হবে বলেও সতর্ক করেছেন তারা। আরও বলেছেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংঘটিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। ডাকসু ও জাকসু নির্বাচনের পর থেকেই এসব নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভোর না থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি। বলেন, পিআরের দাবিতে যেসব দল মাঠে নেমে জাতীয় নির্বাচনকে শঙ্কায় ফেলতে চায় তাদের রুখে দিতে হবে। কিছু দলকে মাঠে নামিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছে। জাকসু আর রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে। যদি তাই হয়, এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়ে কেউ কেউ অনধিকার চর্চা করছেন। সব দলে অপরাধী থাকলেও বিএনপির বিরুদ্ধেই বেশি প্রোপাগান্ডা হচ্ছে। বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফেসিবাদী সরকারের উগ্র আচরণে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রেই। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব। ফেসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বড় দলগুলোর দূরত্বে তৃতীয় শক্তির সুযোগ নেয়ার পথ তৈরি হওয়ার আশঙ্কা করছেন খোদ রাজনীতিকরাই। তাই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সহ বিএনপি জামায়াতের বিভাজন নিরসনের উদ্যোগ নিয়েছে
এনসিপি, গণ অধিকার সহ 9টি দল। এরই মধ্যে 2টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। এছাড়াও 9 দলের এই ফোরাম থেকে নতুন নির্বাচনী জোট গঠনে আলোচনার ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানবির রূপলের রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত 2 হাউসেই আমরা পিয়ারের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে নির্বাচনের পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে উত্তপ্ত রাজনীতির মাঠ। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশনের 3য় বৈঠকও ফলশূন্য। বিশেষজ্ঞ মতামত নিয়ে সাংবিধানিক আদেশের পর গণভোটের মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার প্রস্তাবও একমত হতে পারেনি দলগুলো। একই সময়ে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সভা সমাবেশ করছে জামায়াত সহ ইসলামী দলগুলো। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে এক গোলক ধাঁধার চক্করে দেশের রাজনৈতিক পরিস্থিতি। একভাবে তো সংকট একটা তৈরি হয়েই আছে। এই সংকটটা যদি দূর করতে না পারি তাহলে তৃতীয় ব্যক্তির সুযোগ নেওয়ার কথা তো বলাই যায়। তার চেয়ে বড় কথা, তখন থার্ড পার্টি ছাড়া আমরা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি না পারলে তো থার্ড পার্টি আসবেই। জানি না কতদূর পারবো, কিন্তু ছাড়তে তো হবে। সবাই যদি বলে আমি কিছুই ছাড়বো না, তাহলে তো হতে পারে না। এ অবস্থায় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির পরামর্শে বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে 9টি দল। নেতারা বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। দোনোটা প্রসেস ফলো করা যায় কিনা আমরা আশাবাদী যে নেক্সট ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের আগেই আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারবো। বিএনপি কেন্দ্রিক এক ধরনের বলয় আছে, জামায়াত ইসলাম এবং ইসলামী দলগুলো এক ধরনের বলয় তৈরি করেছে। আমরা মনে করছি যে যারা মধ্যমপন্থী, যারা গণতান্ত্রিক, যারা বাংলাদেশপন্থী যে সকল দল আছে তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়ানো দরকার। তো তারই অংশ হিসেবে কিন্তু আমরা বিভিন্ন দলের সাথে কথাবার্তা বলছি এবং সংস্কার প্রশ্ন এক জায়গায় আসার চেষ্টা করছি। আলোচনা করেছি এবং আমরা ওখানে 3-4 জনকে দায়িত্ব দিয়েছি যে আমরা বিএনপির সাথে বসবো, জামাতের সাথে বসবো এবং আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা কিভাবে এই ডিস্টেন্স কমিয়ে আমরা একটা জায়গায় আসতে পারি। এর বাইরেও এই দলগুলো একসঙ্গে কোনো নির্বাচনে জোট করতে যাচ্ছে কিনা এমন প্রশ্নে সম্ভাবনা উড়িয়ে দেননি নেতারা। গণ অধিকার পরিষদ আসলে এককভাবেই জোট করবে নাকি অন্য কোনো দলের সাথে মিলেই জোট হবে, এটাই মুহূর্তে আমরা আসলে ফিক্সড পজিশনে এখনো যাই নাই। একসাথে একীভূতকরণ হবে কিনা, নাকি জোট হবে, নাকি অ্যালায়েন্স হবে, মোর্চা হবে, এটা আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো। এক টেবিলে আলোচনার এই উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক শিষ্টাচারের বহিঃপ্রকাশ বলে মনে করছেন নেতারা। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে জনগণের জন্য সুফল মিলবে বলে মত তাদের। সংস্কারের কার্যক্রমে সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীতে এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। জরিপে দেখা যায় 56% মানুষ পিআর সম্পর্কে জানেনই না। জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সরগরম রাজনীতির মাঠ। পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামী দল। বিএনপির অবস্থান ঠিক তার উল্টো মেরুতে। বিশ্লেষকরা পক্ষে বিপক্ষে দিচ্ছেন নানা মত। রাজনৈতিক এমন ডামাডোলের মধ্যে গবেষণা সংস্থা ইনোভেশন পিআর নিয়ে নিজেদের করা একটি জরিপের ফলাফল প্রকাশ করল। রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে সংস্থাটি জানায় পিআর সম্পর্কে জানেন না 56% মানুষ। সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে 21.8% মানুষ আর পিআরের বিপক্ষে 22.2% মানুষ। তাদের এই জরিপে অংশ নেন 10,413 জন নাগরিক। পদ্ধতি ইমিডিয়েটলি যে একেবারেই কাজ করবে না সেটার কিন্তু একটা কনক্লুশন আমরা এই জরিপ থেকে ড্র করতেই পারি। জরিপ কখনোই আপনাকে সঠিক পিকচারটা সবসময় নাও দিতে পারে। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এই জরিপে ভোট নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু স্বৈরাচারু ইলেকশনটা ভালো হবে। 95% ভোট দিতে চাচ্ছে। জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। প্রেস সচিব বলেন, ইতিহাসের সেরা নির্বাচনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভে রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা দেখছিলাম যে আসলে পিআর নিয়ে কিন্তু
গত কয়েকদিন ধরে বিশেষ করে ঐকমত্য কমিশনের বৈঠক পর থেকে এই বিষয়টি আলোচনা আসছে। কেউ বলছেন এটি আলোচনা আগে ছিল, কেউ বলছেন না। আজকের যে বিষয়গুলো সেটি হচ্ছে বিএনপি নেতাদের যদি বক্তব্য নিয়ে শুরুতে আলোচনায় আসি, তারা আসলে কি বলছেন? বিএনপি নেতারা আজকে বেশ কয়েকটি প্রোগ্রামে তাদের বেশ কয়েকজন নেতা কথা বলেছেন, সকালের দিকেও কথা বলেছেন, আবার রাতের দিকেও কিন্তু আমরা যেটি দেখেছি যে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের যে বৈঠক হয়েছে তারপরও কিন্তু যে তারা বেশ কিছু কথাবার্তা বলেছেন এবং সেখানে রাজনৈতিক প্রসঙ্গও কিন্তু যে নানানভাবে এসেছে। যদি সেই জায়গাগুলোতে আমরা বলতে চাই, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ডাকসু এবং যে জাকসুর নির্বাচন হয়েছে এবং সেখানে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ব্যাপক যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সেই জায়গা থেকে বিএনপি নেতারা যে কথাটি বলেছেন, এই আমরা জানি যে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফল পরবর্তীতে কিন্তু জামায়াত নেতাদের মধ্যে বেশ আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে তাদের কথাবার্তায়। তো সেই জায়গাতে বিএনপি নেতারা আজকে যে কথাটি বলেছেন যে ছাত্র সংসদের যে ফলাফল সেটি নয়, বরং জনগণের যে মতামত বা জনমত সেটি যাচাই করার জন্য বা জনগণের যেই রায় সেটিকে দেওয়ার জন্য আসলে যে ভোটে আসার আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে যারা ভোটকে শঙ্কায় ফেলতে চায় তাদেরকে রুখে দিতে হবে এমন কথাও কিন্তু বিএনপি নেতারা বলেছেন। এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলের ভিপি তিনি তার কিছু কার্যক্রম নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং সেখানে তিনি বলেছেন যে এক দোকানিকে যেটি দেখেছিলাম যে জরিমানা করা হয়েছিল, যেই খবর এসেছিল সেই জায়গাতে রুহুল কবির রিজভী যে কথাটি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হলের ভিপিকে কি সে জায়গাতে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি সেখানে জরিমানা করছেন আবার এবং সেই জরিমানার টাকা আবার তার পার্টিতে দেওয়া হচ্ছে, এমন একটি প্রশ্ন কিন্তু যে রুহুল কবির রিজভী তুলেছিলেন। এবং অন্যদিকে বিএনপি নেতারা যে কথাটা বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগের জন্য যারা আগ্রহী তারা আসলে যে নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। সেক্ষেত্রে রবিন, আমরা যদি একটু আসি যে ভোটের জনপ্রিয়তা কিন্তু পাল্টাপাল্টি দ্বিমতের জায়গাটা চলে এসছে, সেখানে মধ্যস্থতার কথা আসছে এবং সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের যে একটা সফর আছে জাতিসংঘ সাধারণ পরিষদকে কেন্দ্র করে, এই বিষয়টি নিয়ে যদি একটু আলোচনা আসতে। রাব্বি, আসলে মূল যে জায়গাটিতে অর্থাৎ যে রাজনৈতিক মতানৈক্য যেখানে রয়েছে সেটি হলো যে সংস্কার ইস্যুতে, অর্থাৎ যেই বিষয়গুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলাপ আলোচনা হয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়ন পদ্ধতি, সেগুলো নিয়ে কিন্তু মতভিন্নতা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং এই যে বর্তমানে সংস্কার ইস্যুতে বিএনপি এবং জামায়াতের মধ্যে যেই দূরত্ব রয়েছে সে জায়গায় মধ্যস্থতা করার জন্য তৎপর হয়েছে 9টি দল, তার মধ্যে গণতন্ত্র মঞ্চের 6টি দল, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপি। এর মধ্যে কিন্তু যে গণতন্ত্র মঞ্চের কিন্তু বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনেও কিন্তু ছিল বিগত সময়ে। এবং অন্যদিকে যেই জায়গাটিতে বেশ নজর রাখা হয়েছে যে নিউ ইয়র্কের যে হাই প্রোফাইল যে সফরটি রয়েছে, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য তিনি নিউ ইয়র্কে গিয়েছেন এবং সেখানে কিন্তু যে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে তার সফর সঙ্গী করেছেন এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তাদেরকে কিন্তু যে সেখানে সফরসঙ্গী করা হয়েছে। এবং আলী রিয়াজও কিন্তু সেখানে রয়েছেন, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। তো তাদের যেহেতু এই একটি উচ্চ পর্যায়ের এই ব্যক্তিত্বরা সেখানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, তো সেখানে কিছু একটা আলাপ আলোচনা হতে পারে এই বিষয়তে, এমনটাও কিন্তু যে ধারণা করা হচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনা হওয়ার কথা রয়েছে এবং আগামী মাসের শুরুতে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে রবিন, এই যে পিয়ার নিয়ে যে আলোচনা আসছে, আজকে একটা জরিপ উপস্থাপন করা হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিবও ছিলেন, কি উঠে এসেছে? সেই জরিপটি আসলে একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান সেই জরিপটি করেছে এবং সেখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠিত মানুষেরই কিন্তু যে পেয়ার সম্পর্কে কোনো ধারণা নেই। 56% মানুষ পেয়ার পদ্ধতি সম্পর্কে জানেন না, এইটি কিন্তু জরিপের ফলাফলে বেরিয়ে এসেছে। সে জায়গাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথাটি বলেছেন যে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, পেয়ার পদ্ধতিতে নাকি বিদ্যমান পদ্ধতিতে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ এবং রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারিতে ভোট হবে এবং বহু বছর পর মানুষ একটি ভালো নির্বাচনের পথে দেশ যাচ্ছে, এমনটাই কিন্তু আশা প্রকাশ করেছেন প্রেস সচিব। এবং অন্যদিকে জরিপের বিভিন্ন ফলাফল তুলে ধরে প্রেস সচিব যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়াই ভোট দিতে চায় দেশের মানুষ, এটি আসলে যে মানে প্রতিফলিত হচ্ছে। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। রাজনীতিতে আজকের আলোচিত বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন।
এদিকে বিনিয়োগে আগ্রহীরা নির্বাচনের অপেক্ষা আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক শেষে কথা বলেছেন তিনি। এলডিসি উত্তোলন আপাতত স্থগিত করা প্রয়োজন, এ বিষয়ে জাতিসংঘে সরকারকে চিঠি দেওয়ার পরামর্শ দিয়েছেন আমির খসরু। বিজিএমইএ সভাপতি বলেছেন এলডিসি উত্তোলন অন্তত 3 বছর পেছানো প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন বা এলডিসি উত্তরণ নিয়ে সম্প্রতি এক্স ও ফেসবুকে মতামত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণ হলে বাংলাদেশ বেশ কিছু ঝুঁকির মধ্যে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। পোশাক শিল্পের বাজার, বৈদেশিক ঋণ, ওষুধ শিল্পের পেটেন্ট নিয়ে বাংলাদেশ বিপাকে পড়তে পারে বলেও জানান তিনি। এমন পরিস্থিতি সামাল দিতে রফতানি বৈচিত্র্যকরণ ও আর্থিক প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার কথা বলেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিজিএমইএ সভাপতির নেতৃত্বে 11 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আলোচনার বিষয় এলডিসি উত্তরণ ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগে আগ্রহীরা জাতীয় নির্বাচনের অপেক্ষায়, আর এলডিসি উত্তরণ আপাতত স্থগিত করা প্রয়োজন। এ বিষয়ে পর্যবেক্ষণের জন্য জাতিসংঘে সরকারকে চিঠি দেওয়ার পরামর্শ দেন তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই তাহলে এই মুহূর্তে এলডিসি স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। এলডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে, জাতিসংঘকে, যে কি এটার বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে কিনা। বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ, তবে স্থগিত নয়, এই প্রক্রিয়া অন্তত 3 বছর পেছানোর প্রয়োজন। এছাড়া 20 জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করার বিধান কার্যকর হলে অপব্যবহারের শঙ্কা তার। মাত্র যদি 20 জনের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ 5টা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় তাহলে শিল্প টিকবে না। এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা। বৈঠকে দেশের অর্থনীতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রেজিস্ট্রেশন দিলে সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। শুধু ব্যক্তি শেখ হাসিনার নয়, রাজনৈতিক অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। দুপুরে নাহিদকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা শেষে তিনি আরও বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না। এ ব্যাপারে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আইনে সুযোগ থাকলেও আওয়ামী লীগের বিচারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শেষ হইয়াও হইল না শেষ। প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু রোববার জানা যায় এ মামলায় আরও 2 জনের সাক্ষ্য নেওয়া হবে। এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী 1 ঘন্টা জেরা করেন নাহিদ ইসলামকে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। নাহিদ ইসলাম আরও বলেন, শুধু ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না উল্লেখ করে বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর বলছেন, আইনে বিচারের সুযোগ থাকলেও এখনও সে সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের আরেকজন সমন্বয়ক আলিয়া হাসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার 6 আসামিকে। আফজাল হোসেন,
সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে থাকবেন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা। তারা মনে করেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নির্বাচনী যাত্রা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর, এবার জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। আর এবারের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে ওই দিন বিকেলে নিউ ইয়র্কে পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফরে প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও সফর সঙ্গী হচ্ছেন সরকার প্রধানের। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাতে ইসলামীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন ও তাসনিম জালা থাকছেন প্রতিনিধি দলে। যুক্ত হবেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নাকিবুর রহমান তারেক। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে রাজনৈতিক নেতাদের আগমনকে কেন্দ্র করে পাল্টে গেছে দৃশ্যপট। এ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা চাই দ্রুত সময়ে নির্বাচন হোক, মানুষের যে ভোটের অধিকার সেটা ফিরে পাক। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া জামাতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমানও মনে করেন, বৃহত্তর স্বার্থে বাংলাদেশ যে একতাবদ্ধ সেটি জানান দেওয়ার পাশাপাশি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেবেন বিশ্ব দরবারে। সফরসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর অভিবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও ৩০ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জরুরি সিন্ডিকেট সভায় আবারও স্থগিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা। তবে কোটা বহালের দাবিতে অনড় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। কাল কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন তারা। আন্দোলনের ডামাডোলে রাকসু নির্বাচন নিয়ে সংশয় শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যথাসময়েই হবে ভোট। রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত হয় জরুরি সিন্ডিকেট সভা। এতে স্থগিত করা হয় পোষ্য কোটা। জানানো হয়, উপ উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে ৫ সদস্যের অভ্যন্তরীণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। এর আগে উপ উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার তদন্ত ও পোষ্য কোটার দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। এতে বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। এই তদন্ত কমিটি কোনোদিন আলোর মুখ দেখবে না যতদিন পর্যন্ত এর সুবিচার না পাবো, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা শাটডাউন এবং বিরত থাকব। সংহতি প্রকাশ করছি যে লাগাতার ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বন্ধ থাকবে, এর একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত। পাশাপাশি ছাত্রদের যে দাবি, সেটাকেও আমি বলি যে সেটা আলোচনার মাধ্যমে একটা সমাধান হতে পারত, অনেক আগেই করতে পারত। আন্দোলনের ডামাডোলে রোববার ক্যাম্পাসে দেখা যায়নি রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। পোষ্য কোঠা যেটা কবর দেওয়া হয়ে গেছিল, ওটা কবর থেকে তুলে নিয়ে আসছিল প্রশাসন। তো ওই কোঠাও কি কবরেই থাকবে, ওটা যেন আর উঠতে না পারে। এটার জন্য যা করা দরকার আমরা স্টুডেন্টরা তাই করবো। পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে টেনেই আনা হয়েছে মূলত নির্বাচনকে বানচাল করার জন্য। বলতে পারছি না আসলে কি হবে। এখন এটা নিয়ে একটা সবার মাঝে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যে আদৌ কি রাকসু নির্বাচনটা হবে নাকি হবে না। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে যথাসময়েই রাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে। 25 তারিখের নির্ধারিত তারিখ ঠিক করা আছে, সেটাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের সকল কর্মকাণ্ড শেষ পর্যায়ে প্রায়। আমরা সব গুছিয়ে এনেছি। ভোট পেছানোর কোনো ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেন নাই।
চলতি বছরের 2 জানুয়ারি শিক্ষার্থীদের টানা আন্দোলনে বাতিল হয় পোষ্য কোটা। এরপর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে গত বৃহস্পতিবার কোটা আবারও বহাল হয়, তবে আবার স্থগিত হলো আন্দোলনের মুখে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাতের সময় আরও থাকছে। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের ক্ষণ গণনা শুরু। মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপনে দেবীকে আবাহন। 28 সেপ্টেম্বর থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু। আদালতের রায়ের কপি ফিলিপাইনে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দ্রুত সময়ে টাকা ফেরত আনা হবে। পাশাপাশি এই মামলার তদন্ত শেষ পর্যায়ে বলেও জানিয়েছেন সিআইডি প্রধান। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের $10,10,00,000 চুরি করে হ্যাকাররা। এ ঘটনায় দায়ের হওয়া মানি লন্ডারিং আইনের মামলা 9 বছর ধরে তদন্ত করছে সিআইডি। সংস্থাটির তদন্তে উঠে আসে 5টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে চুরি হওয়া টাকা পাচারে জড়িত ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার সহ বেশ কয়েকজন কর্মকর্তা। আরসিবিসি ব্যাংকে পাচার হয়েছিল চুরির $8,10,00,000। এ বিষয়ে ফিলিপিন্স সরকারের সরবরাহকৃত সাক্ষ্যের ভিত্তিতে 18 সেপ্টেম্বর ওই অর্থ বাজেয়াপ্তের আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। লন্ডনের সিনিয়র স্পেশাল জাজ সিআইডির ইনভেস্টিগেটিং অফিসারের এক আবেদনের প্রেক্ষিতে এই রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপিন্সে পাচারকৃত $81 মিলিয়ন সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছে। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, আদালতের আদেশের কপি ফিলিপিন্সের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চক্রের হাতিয়ে নেওয়া রিজার্ভ চুরির অর্থ আরসিবিসি ব্যাংকের কাছ থেকে ফেরত পাওয়া সম্ভব কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যাংকটির কর্মীরাও জড়িত থাকায় এই অর্থ ফেরানোর বিষয়ে আশাবাদী তারা। $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল, প্রপার প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর। 86 বার সময় নিয়েও এ মামলার তদন্ত শেষ করতে না পারলেও সিআইডি প্রধান আবারও দাবি করেন তদন্ত শেষ পর্যায়ে। চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয়, দেশি বিদেশি যে চক্রের সাথে জড়িত থাকুক, আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না এবং খুব সহজে আপনারা দেখবেন। চুরির $10,10,00,000 মধ্যে এ পর্যন্ত ফেরত এসেছে $3,40,00,000। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 600 বাড়ির পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভারত সহ আরও 5 দেশের নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুদক। শনিবার রাতভর জাবেদের স্ত্রীর গাড়ির চালক ইলিয়াস তালুকদারের চট্টগ্রামের বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে 23 বস্তা নথি জব্দ করা হয়। আর স্ত্রী সহ জাবেদকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের 23 বস্তা নথি জব্দ করেছে দুদক। তার ঘনিষ্ঠ সহযোগী উৎপল ও আব্দুল আজিজের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়ি ও আশপাশ থেকে এসব নথি জব্দ করা হয়। দুদক বলছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা 582টি বাড়িসহ সম্পদের বাইরে নতুন করে নথিতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়াও তার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্যান্য নথিপত্র যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। জনাব সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিংয়ের তথ্য প্রমাণ, দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেনটেন্যান্স ব্যয় বিভিন্ন তথ্য ডকুমেন্টস রয়েছে মর্মে দেখা যায়। এই সকল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন। এর মাঝে বিদেশে থাকা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। রেড নোটিশ জারি করতে চট্টগ্রাম আদালত থেকে মিলেছে অনুমতি। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্ত অনুমোদন প্রদান করেছে। এছাড়া 120 কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 20 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। দুদক ইতিমধ্যে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
মহল্লার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণ গণনা। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের আবির্ভাবের মধ্য দিয়ে বাজল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সূচনা ধ্বনি। সনাতন ধর্মের শাস্ত্র মতে এই দিনেই মর্ত্যলোকে আসেন দুর্গতি নাশিনী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ চণ্ডীপাঠ ও পূজা অর্চনা। 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহালয়ার দিনেই তিনি দায়িত্ব পান মহিষাসুর বধের। তাই তো ভক্তদের আশা দেবী দুর্গার আগমনে বিনাশ ঘটবে সকল অশুভ শক্তির। ঢাকের বাদ্যই জানান দিচ্ছে শুরু হয়ে গেছে দেবী দুর্গার মর্তে আসার ক্ষণ। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হলো দেবী পক্ষের। মহালয়াকে ঘিরে রোববার ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে চলে বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। এরপরেই শুরু হয় মহালয়ার ঘট স্থাপন সহ বিশেষ পূজা। তর্পণ প্রভাতের আলোয় দেবী দুর্গার আবির্ভাবেই তো মহালয়া। শারদ প্রভাতে তাই ভক্তের আরাধনা। 1 বছর পরে মা আসছেন আমাদের মাঝে। মহিষাসুরের নাচ দেখলাম, গান শুনলাম। সবার জন্য যেন দেবী সুসংবাদ বয়ে আনে। এদিকে মহালয়া উপভোগে যোগ দেন বিদেশি অতিথিরাও। It is such an honor and privilege to be here to Dhakeshwari temple every time. For a moment we were all transported to the level of divine in the company of Ma Durga. আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্র মতে এবার দেবী দুর্গার আগমন ঘটবে গজ অর্থাৎ হাতিতে চড়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুর ভয়াবহ রূপ। একদিনে চলতি মৌসুমের সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে 5 জন করে এবং চট্টগ্রাম ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। 24 ঘন্টা হাসপাতালে ভর্তি হয়েছেন 740 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে আক্রান্ত হলেন 41,831 জন, মারা গেছেন 179 জন। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ার এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 182, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 80%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 61, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ুর মান 141, যা সহনীয়, আর্দ্রতা 68। সিলেট বিভাগে বায়ুর মান 119, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 70%। খুলনা বিভাগের বায়ুর মান 174, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 88। বরিশাল বিভাগে বায়ুর মান 76, এটি সন্তোষজনক, আর্দ্রতা 93। রংপুর বিভাগের বায়ুমান 117, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 67। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 115, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 76। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 61 আর সবচেয়ে খারাপ ঢাকায় 182। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের সংকটের সমাধান ও শান্তি ফেরার আশা প্রকাশ করেছে দেশগুলো। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গাজার নিরীহ ফিলিস্তিনিরা, যদিও এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েল। এদিকে গাজা ইসরায়েলি বাহিনীর বিভীষিকাময় হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 90 ফিলিস্তিনি। বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছিল পশ্চিমা কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। অবশেষে সেই ঐতিহাসিক পদক্ষেপ নিল 3 দেশ। রোববার প্রথমে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ ভবিষ্যৎ করতে দেশটি সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। এর অল্প সময় পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেন এবং স্পষ্ট করে জানিয়ে দেন যে হামাসের কোনো ভূমিকা থাকবে না এ রাষ্ট্রে।
এরপর এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ পরিস্থিতিতে শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখা জরুরি। এর মধ্য দিয়ে শিল্পোন্নত G7-এর 7 দেশের মধ্যে যুক্তরাজ্য ও কানাডা প্রথম ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিল। গাজায় মানবিক বিপর্যয় নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলি সরকারের নিরন্তর ও ক্রমবর্ধমান বোমাবর্ষণ, সাম্প্রতিক সপ্তাহগুলোর হামলা, অনাহার ও ধ্বংসযজ্ঞ একেবারেই সহনীয় নয়। হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু মানুষ খাবার ও পানি সংগ্রহের চেষ্টা করার সময় প্রাণ হারিয়েছেন। এই মৃত্যু ও ধ্বংস আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। এটি অবশ্যই বন্ধ করতে হবে। ব্রিটেনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গাজার নিরীহ ফিলিস্তিনিরা, কিন্তু এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ প্রকাশ করে জানায়, এটি আসলে সন্ত্রাসী হামাসের পুরস্কার ছাড়া আর কিছুই নয়। এদিকে শ্রীলঙ্কা ম্যাচের জয় উচ্ছ্বসিত টিম বাংলাদেশ। রিকভারির জন্য আজ কোনো অনুশীলন নয়, দুবাইয়ে বিশ্রামে কাটাবে লিটন বাহিনী। অনুশীলন না রেখে ভারত ম্যাচের আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা হবার সময় দেওয়া হয়েছে। একই ভেন্যুতে সুপার 4-এর সব ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। ভারত পাকিস্তানের মধ্যে এক ম্যাচ হারলেও সুযোগ থাকছে ফাইনালের। দুবাই থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। এই দুবাইতে বাংলাদেশ গড়তে পারে নতুন একটা ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল যে ধরনের মোমেন্টাম পেয়েছে, তাতে সেই মোমেন্টামটা জিয়ে রেখে 24 এবং 25 তারিখে যে দুটো ম্যাচ রয়েছে, অর্থাৎ ভারত পাকিস্তান, সেই দুটো ম্যাচের মধ্যে বাংলাদেশ সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে নিজেদের ফাইনালে ওঠার রাস্তাটা পরিষ্কার করতে চাইবে। এবং বাংলাদেশ দলের সামনে এখন একটা লম্বা বিরতি। 24 তারিখের আগে যেহেতু কোনো ম্যাচ নেই, বাংলাদেশ দলকে সম্পূর্ণ বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই সময়ে খেলোয়াড়রা নিজেদেরকে চাঙ্গা করে নিবে, টিম হোটেলেই পুরো সময়টা কাটাবে। এরপরে 22 এবং 23 2 দিন বাকি থাকবে, দল নিজেদের কৌশল সাজানোর একটা সময় পাবে। ভারত অপেক্ষাকৃত অনেক শক্তিশালী প্রতিপক্ষ এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আনবিটেন। তবে শ্রীলঙ্কাও কিন্তু আনবিটেন ছিল বাংলাদেশের কাছে ম্যাচের আগ পর্যন্ত। এবং বাংলাদেশ দল চাইবে তাদের সাথে ভারতের যে একটা রাইভালরি, বড় বড় টুর্নামেন্টে ভারতের সাথে তাদের অনেক যে ক্লোজ লড়াই ছিল, সেই সব অতীতকে সামনে এনে আরও একটা মোমেন্টাম নিয়ে ভারত বধের উদ্দেশ্যে নিজেদেরকে পরিকল্পনা সাজানো। এবং তারা যদি সেটা করে দেখাতে পারে, তাহলে হয়তো ওই দিনই বাংলাদেশের ফাইনালের রাস্তাটা অলিখিতভাবে নিশ্চিত হয়ে যাবে। যদি পাকিস্তানের যে ম্যাচটা রয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের সাথে বাইল্যাটারাল সিরিজ জয়ের একটা অভিজ্ঞতা রয়েছে, সেই সুখস্মৃতি সঙ্গে নিয়ে বাংলাদেশ দল চাইবে ভারত ম্যাচে যদি সে কাজটা তারা করে দেখাতে নাও পারে, পাকিস্তানের বিপক্ষে যেন তারা তাদের ফাইনালের জায়গাটা নিশ্চিত করতে পারে। টি-20তে যে ফরম্যাটটা আসলে বাংলাদেশ দলের সাথে তেমনভাবে যায় না, সেই টি-20তেই বাংলাদেশ যেভাবে দলগত পারফরমেন্স দেখাচ্ছে, তাতে এই দলের কাছ থেকে আসলে অনেক কিছুই প্রত্যাশা করা যায়। এবং মোস্তাফিজুর রহমান যে পারফরমেন্সটা করেছে, তাওহিদ হৃদয় যেভাবে ফর্মে ফিরেছে, তাতে বাংলাদেশ দল চাইবে সেই মোমেন্টামটা ধরে রেখে, সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে এশিয়া কাপের আরাধ্যের শিরোপাটা ছুঁয়ে দেখার। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, বললেন প্রেস সচিব। নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে আমির খসরু। এলডিসি উত্তোলন আপাতত স্থগিতের পরামর্শ, সরকারকে জাতিসংঘে চিঠি দেওয়ার আহ্বান। এবং কেবল কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধের দাবি নাহিদের। আইনে সুযোগ থাকলেও এখনো সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়ের।